সুপ্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে এবং সেখানে তোমাদের ক্লাস 6 থেকে 9 পর্যন্ত কিন্তু একটি কবিতা সংযোজন করা হয়েছে। এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন, মেইন থিম, তারপরে হচ্ছে এখান থেকে ফিগার অফ স্পিচ এগুলো আসার সম্ভাবনা রয়েছে। এবং তোমরা যারা ক্লাস 6-এ রয়েছো, তোমাদের শুধুমাত্র কবিতা থেকে প্রশ্ন আসবে, 5টা প্রশ্ন আসবে 10 মার্কসের। এবং তোমরা যারা অন্যান্য ক্লাস আছো, তোমাদের এখান থেকে আরো বাড়তি কিছু কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি সেরকমই একটি কবিতা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি একটি কবিতা বাছাই করেছি, সেটি হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। যেহেতু তোমাদের কবিতাগুলো আনসিন, তাই কোথা থেকে আসবে আমরা জানি না, তাই ইংরেজি সাহিত্যের যে বিখ্যাত কবিতাগুলো আছে সেগুলোই কিন্তু আমাদেরকে আগে পড়তে হবে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমি বাছাই করেছি রবার্ট ফ্রস্টের একটি বিখ্যাত কবিতা স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। এখান থেকে প্রথমত আমরা কবিতাটিকে বাংলা অর্থ সহ পড়ব এবং এরপরে এখান থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে এখান থেকে আমরা যে ফিগার অফ স্পিচ রয়েছে, অর্থাৎ সিমিলি, মেটাফোর, তারপর হচ্ছে ইমেজারি, সেগুলো নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ এই কবিতার মেইন থিমটি আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সুতরাং বুঝতেই পারছো যে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা কবিতাটি অর্থসহ পড়ার চেষ্টা করি। স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। তোমাদেরকে একটু বলে রাখি, রবার্ট ফ্রস্ট হচ্ছেন আমেরিকার একজন বিখ্যাত কবিতা। তার আরো বেশ কিছু বিখ্যাত কবিতা রয়েছে, তবে যতগুলো বিখ্যাত কবিতা রয়েছে তার মধ্যে এটি একটি। তো দেখো, হুজ উডস দেজ আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, he will not see me stopping here to watch his woods fill up with snow. এইখানে কবি একটি চিত্রকল্প তৈরি করেছেন, অর্থাৎ তিনি কোথাও যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে তিনি একটি জায়গায় দাঁড়িয়েছেন এবং যেখানে একটি বন ছিল, বন ছিল, সেই বনের সামনে তিনি দাঁড়িয়েছেন এবং বনটি কার সেটি তিনি জানেন। এবং তিনি এইখানে বলেছেন কবি যে এই বনটি যার, আমি হয়তো তাকে চিনি এবং তার বাড়ি হচ্ছে এই গ্রামের মধ্যেই। এবং তিনি আরো বলেছেন যে সে হয়তো কখনো জানবে না যে আমি এখানে দাঁড়িয়ে তার বনের উপরে তুষারপাত দেখেছি। আমরা যদি আরো একটু ক্লিয়ার করে বলি, দেখো, হুজ উডস দেজ আর আই থিঙ্ক আই নো, এই বনটি কার, হয়তো আমি তাকে চিনি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, তার বাড়ি হয়তো এই গ্রামের মধ্যেই। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, সে হয়তো আমাকে দেখবে না যে আমি এখানে থেমেছি। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, এবং তার এই যে বনের উপরে যে শিশুর বিন্দু পড়েছে, তুষার বিন্দু পড়েছে, এটি যে আমি দেখেছি একথা হয়তো সে কখনোই জানবে না। এরপরে দেখো সেকেন্ড স্ট্যাঞ্জা, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুইর টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, between the woods and frozen lake, the darkest evening of the year. টোটাল কবিতায় কিন্তু কবি এখানে একটা চিত্রকল্প তৈরি করেছেন। দেখো পরবর্তীতে এখানে বলেছে, কবিতাটি যদিও শুরু হয়েছে মাই লিটল হার্টস মাস্ট থিঙ্ক ইট কুইর, কিন্তু অর্থটা করতে হবে আমাদের কিন্তু এই লাইনটা থেকে, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এছাড়া কিন্তু আমরা মিলাতে পারবো না। তো দেখো এখানে কবি বলেছেন যে বছরের সবচেয়ে অন্ধকারতম দিনে আমি যে এখানে কোনো বাড়িঘর নেই এবং শুধুমাত্র বন আর বড় বাচ্চাদিত একটা লেকের সামনে দাঁড়িয়েছি, এটা হয়তো আমার ঘোড়াটি ভাবছে যে এটা একটা অদ্ভুত কাণ্ড আমি ঘটিয়েছি। এইখানে বলেছে, দেখো, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুইর, কুইর মানে অদ্ভুত কিছু। আমার ছোট্ট ঘোড়াটি অবশ্যই হয়তো ভাবছে যে এটা অদ্ভুত। কি কারণে অদ্ভুত? টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, এইখানে থামাটা অদ্ভুত, কেননা আশেপাশে কাছাকাছি কোনো ফার্ম হাউস নেই। বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক, এবং কোথায় থেমেছি আমি? বন অথবা জঙ্গল এবং একটা ফ্রোজেন লেক। ফ্রোজেন বলতে তোমরা জানো যে শীত প্রধান দেশে কিন্তু লেকের পানিগুলো কিন্তু বরফ হয়ে থাকে। সে কথাটা এখানে বলেছে, ফ্রোজেন লেক
দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের সবচেয়ে অন্ধকারময় দিনে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে কোনো ফার্ম হাউস নেই, কোনো বাড়িঘর নেই, শুধুমাত্র বন আছে এবং ফ্রোজেন লেক আছে। তার মাঝে আমি যে দাঁড়িয়েছি এখানে, এটা হয়তো আমার ছোট্ট ঘোড়াটি ভেবেছে কি এটা একটা অদ্ভুত ঘটনা বা একটা অদ্ভুত কাণ্ড। এরপরে দেখো, হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। বলছে তার ছোট্ট যে সেই ঘোড়াটি ছিল, সেই ঘোড়াটি তার গলার যে বেল আছে সেই বেলে ঝাঁকুনি দিচ্ছে এবং আমাকে হয়তো সে জিজ্ঞেস করছে যে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো ভুল হয়েছে কিনা। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউন এ ফ্লেগ। বলছে কোনো শব্দই শোনা যাচ্ছে না, শুধুমাত্র এই যে তুষারপাতের শব্দ এবং বাতাসের শব্দ ছাড়া সেখানে আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। এরপরে দেখো এই লাস্টের লাইনটা হচ্ছে এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে লাস্টে যে স্ট্যাঞ্জা রয়েছে, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই শেষের স্ট্যাঞ্জা এটা অত্যন্ত সিম্বলিক এবং অর্থবহুল। পুরো কবিতার মধ্যে এই শেষের যে 4টা লাইন রয়েছে, এই লাইন চারটা কিন্তু খুবই বিখ্যাত ইংরেজি সাহিত্যে এবং এর যথেষ্ট মিনিং রয়েছে। তোমরা একটু খেয়াল করো, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এইখানে উড মানে হচ্ছে বন, সেই বনকে কি বলা হয়েছে? প্রথমত লাভলি বলেছে, তারপরে ডার্ক বলেছে এবং তারপরে ডিপ বলেছে। অর্থাৎ বনের কিন্তু যেমন সৌন্দর্য রয়েছে তেমন হিংস্রতাও রয়েছে। বনের মাঝে কিন্তু বিভিন্ন হিংস্র জীবজন্তু থাকে। বনের মাঝে হারিয়ে গেলে আমাদের বেঁচে ফেরার তেমন একটা আশঙ্কা থাকে না। কাজে এই অর্থে কিন্তু বনের কিছু নেগেটিভ সাইডও রয়েছে। আবার যদি আমরা প্রকৃতির কথা চিন্তা করি তাহলে বন কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। তো কবি এইখানে সেই কিভাবে তুলে ধরেছে দেখো কবিতার ভাষায়, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এইখানে স্লিপ শব্দটি কিন্তু মৃত্যুকে নির্দেশ করে। কবি বলেছেন কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, কি কারণে? আমার মৃত্যুর আগে অনেক কিছু করা বাকি আছে। অ্যান্ড মাইলস টু গো, এই মাইলস টু গো বলতে কিন্তু জীবনের একটা জার্নিকে বোঝানো হয়েছে। তাই কবি বলেছেন যে মৃত্যুর পূর্বে সম্পন্ন করতে হবে আমার এরকম অনেক দায়িত্ব আছে এবং সেগুলো সম্পন্ন করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমি অনেক কথা দিয়েছি বা প্রমিস করেছি। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমানোর পূর্বে আমাকে অনেক দূর যেতে হবে। যদি আমরা আপেক্ষিক অর্থটা করি, স্বাভাবিক অর্থ যদি করি তাহলে এটাই দাঁড়ায় যে ঘুমানোর পূর্বে আমাকে অনেক দূর যেতে হবে। কিন্তু এইখানে ঘুম হচ্ছে মৃত্যুকে বুঝিয়েছে, আর অনেক দূর যাওয়া মানে হচ্ছে তার জীবনের একটা এখানে কি বলা যায়, তার জীবনের একটা যে দৌড় থাকে, আমাদের জীবনে যে একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে পৌঁছানোটাকে বোঝানো হয়েছে এখানে মাইলস টু গো। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো দেখো অত্যন্ত ছোট্ট একটি কবিতা, কিন্তু কবিতাটি কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থবহুল এবং সিম্বলিক্যাল, রবার্ট ফ্রস্টের কবিতা। কাজে আমি এটা বাছাই করেছি, তার পিছনে এটি একটি কারণ, এটি ইংরেজি সাহিত্যের খুবই বিখ্যাত একটি কবিতা। তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। আমি যদি তোমাদেরকে সামারি আকারে আরেকবার বলে দেই, এইখানে কবি কোনো এক অজানা পথে যাত্রা করেছিলেন। তিনি হঠাৎ করে একটি বনের সামনে এসে দাঁড়িয়েছেন এবং তিনি এইখানে বলতেছেন যে এই বনের মালিককে হয়তো আমি চিনি এবং তার বাড়ি হচ্ছে কি এই গ্রামের ভিতরেই, এবং সে হয়তো কখনোই জানবে না যে আমি এখানে একদিন থেমেছিলাম এবং তার বনের উপরে তুষারপাত দেখেছিলাম। এই কথা কবি নিজে বলছেন। পরের স্ট্যাঞ্জায় কবি বলেছেন যে আমার ছোট্ট ঘোড়াটি হয়তো ভেবেছে যে আমি কোনো ভুল করছি বা আমি কোনো অদ্ভুত কাণ্ড ঘটিয়েছি, কারণ কি আমি এমন একটা জায়গায় থেমেছি যেখানে আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, শুধুমাত্র কি রয়েছে, একটা বন রয়েছে এবং ফ্রোজেন লেক রয়েছে। তো এই জায়গায় যে আমি থেমেছি এইটা দেখে হয়তো আমার ছোট্ট ঘোড়াটি ভাবছে যে এটা একটা অদ্ভুত ঘটনা। এর পরের স্ট্যাঞ্জায় কবি বলেছে যে ছোট্ট ঘোড়াটি তার গলার যে বেল থাকে সেই বেলটি ঝাঁকিয়ে আমাকে জিজ্ঞেস করছে কোনো ভুল হয়েছে কিনা, কারণ কি এইখানে আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না, শুধুমাত্র ঝড়ো বাতাস আর তুষারপাতের শব্দ ছাড়া। এর পরের লাইনে কিন্তু কবি বলেছেন যে বন হচ্ছে কি সুন্দর, অন্ধকার এবং গভীর, কিন্তু আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি ঘুমানোর পূর্বেই আমাকে অনেক কিছু করতে হবে, অনেক দূর
যেতে হবে। তো খুবই সিম্বলিক একটি কবিতা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতা থেকে এখন আমি কিছু প্রশ্ন এবং তার আনসার দেখে নেব। তো দেখো, আমি 1 নাম্বার প্রশ্নেই এখানে রেখেছি, হোয়াই ডাজ দ্য স্পিকার স্টপ বাই দ্য উডস? এই স্পিকার বা বক্তা কেন বনের পাশে থেমেছিল? তো আনসারটা কি হবে? দ্য স্পিকার স্টপ বাই দ্য উডস টু ওয়াচ দেম ফিল আপ উইথ স্নো। তিনি এইখানে কেন দাঁড়িয়েছিলেন? এই যে বনটা যে তুষারে আবৃত হয়ে গেছে এটা দেখার জন্য। হি সিমস টু বি ক্যাপটিভেটেড বাই দ্য পিসফুল অ্যান্ড সিন বিউটি অফ দ্য স্নোয়ে উডস। এইখানে আরো একটা কারণ রয়েছে, এখানে বলা হয়েছে ইট সিমস, মানে এটা মনে হচ্ছে যে এই যে বরফ আচ্ছাদিত বনের যে শান্ত সৌন্দর্য হয়তোবা তাকে মুগ্ধ করেছে, এই কারণে। তো আমাদের প্রশ্নটা ছিল, হোয়াই ডাজ দ্য স্পিকার স্টপ বাই দ্য উডস? এই স্পিকার, কবিতার বক্তা, সে কেন বনের পাশে থেমেছিল? তো উত্তরটা আমরা এভাবে সাজিয়েছি যে দ্য স্পিকার স্টপস বাই দ্য উড টু ওয়াচ দেম ফিল আপ উইথ স্নো। এই যে বনটা যে তুষারে আবৃত হয়েছিল সেটা দেখার জন্য। আরো একভাবে আমরা অ্যান্সার দিতে পারি, সেটা হচ্ছে কি তিনি এখানে দাঁড়িয়েছিলেন হয়তোবা এই যে বরফ আচ্ছাদিত বনের সৌন্দর্য হয়তোবা তাকে মুগ্ধ করেছিল। এই দুইটা কারণ হতে পারে, কারণ যেহেতু অ্যাকচুয়াল কোনো কারণ আমরা জানি না যে কবি সেখানে কেন দাঁড়িয়েছিলেন। তো এরপরে 2 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখে নেই। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ সিম্বলাইজেস ইন দ্য পোয়েম? এই প্রশ্নে বলা হয়েছে এই যে একটা ফ্রেজ রয়েছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই ফ্রেজটা দ্বারা এই কবিতায় আসলে কি সিম্বলাইজ করা হয়েছে, কি বোঝানো হয়েছে? তো সেটা হচ্ছে কি, দেখো, দ্য ফ্রেজ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ ইজ অফেন ইন্টারপ্রিটেড অ্যাজ আ মেটাফোর ফর দ্য রেসপন্সিবিলিটিস অর ডিউটি দ্য স্পিকার হ্যাজ বিফোর হি ক্যান রেস্ট অর ডাই। আমি আগেই বলেছিলাম যে এখানে স্লিপ কিন্তু মৃত্যুকে সিম্বলাইজ করে, অর্থাৎ মৃত্যুকে বোঝানোর জন্য কবি এখানে স্লিপ ব্যবহার করেছেন। তো এই প্রশ্নের আনসারে বলা হয়েছে এই যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটি একটি ফ্রেজ এবং এই ফ্রেজ প্রায় মেটাফোর হিসেবে ব্যাখ্যা করা হয়। আর মেটাফোর কি সেটি আমি আমার এর পূর্বের ভিডিওতেই আলোচনা করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অ্যাপ্রিশিয়েটিং পোয়েমের যে আরেকটি ভিডিও রয়েছে আমার, সেটিতে আছে। তো দেখো, এই লাইনটা প্রায় মেটাফোর হিসেবে ব্যাখ্যা করা হয় এবং এটা দ্বারা কি বোঝায়, কবির মৃত্যুর পূর্বে তার যে কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যে তার সম্পন্ন করতে হবে সেটাই মূলত এই ফ্রেজ দ্বারা বোঝানো হয়েছে। ইট সিম্বলাইজেস দ্য জার্নি অফ লাইট, এটা আরো প্রতিকায়িত করে জীবনের যাত্রাকে, and the obligations that must be fulfilled before the speaker can find peace or rest, অর্থাৎ বক্তার মারা যাওয়ার পূর্বে তার যে কিছু দায় দায়িত্ব রয়েছে, কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেগুলো সম্পন্ন করা। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3, why does the speaker mention the darkest evening of the year? What does it suggest? এখানে তো দুটো প্রশ্ন করা হয়েছে। কবি কেন ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এই শব্দটি উল্লেখ করেছেন এবং এটা দ্বারা কি বোঝায়? হোয়াট ডাজ ইট সাজেস্ট? দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার রেফার্স টু দ্য উইন্টার্স হার্শনেস। এই যে ডার্কেস্ট অফ দ্য ইয়ার বলতে কি বোঝায়? শীতের যে একটা রুক্ষতা রয়েছে, শীতের যে একটা কর্কশতা রয়েছে সেটাকেই কিন্তু বোঝায়। তোমরা হয়তো বা জেনে থাকবে যে শীত প্রধান যে দেশগুলো আছে, বিশেষ করে ইউরোপ কান্ট্রি, সেখানে কিন্তু উইন্টারকে তারা হার্শ বলে, অর্থাৎ একটা নেগেটিভ হিসেবে দেখা হয় এবং স্প্রিংটা হচ্ছে সেখানে কিন্তু খুবই আশীর্বাদের একটা সময়। কাজেই এই কবিতায়ও যেহেতু তিনি আমেরিকান একজন পোয়েট, তাই সাধারণত শীতকালকে তিনিও নেগেটিভ হিসেবেই দেখিয়েছেন এই কবিতায়। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার রেফার্স টু দ্য উইন্টার হার্শনেস, দ্য লংগেস্ট নাইট অফ দ্য ইয়ার, ইট সাজেস্ট আ সেন্স অফ স্টিলনেস। এটা কি বোঝায়? আ সেন্স অফ স্টিলনেস, এক ধরনের নীরবতা বা স্তব্ধতা, কোল্ডনেস, খুবই ঠান্ডা, অ্যান্ড আইসোলেশন এবং একাকিত্ব। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4, হোয়াট কাইন্ড অফ মুড ডাজ দ্য ডিসক্রিপশন অফ দ্য উডস ক্রিয়েটস? অর্থাৎ এই বনের যে বর্ণনা, সে বনের বর্ণনা কোন ধরনের মুড তৈরি করে? দেখো, দ্য ডিসক্রিপশন অফ দ্য উডস ক্রিয়েটস এ কাম, কোয়াইট অ্যান্ড অলমোস্ট মিস্টেরিয়াস মুড। অর্থাৎ এই কবিতার বর্ণের বর্ণনা কিরকম একটা মুড সৃষ্টি করে, সেটা হচ্ছে কি কাম মানে শান্ত, কোয়াইট
নিশ্চুপ অ্যান্ড অলমোস্ট মিস্টেরিয়াস এবং প্রায় রহস্যময়ী এক ধরনের একটা অ্যাটমসফিয়ার বা মুড সৃষ্টি করে। Words like lovely, dark, and deep suggest that the woods are inviting and peaceful, yet also full of mystery and depth. দেখো এখানে বলা হয়েছে এই যে লাভ, লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো দ্বারা কি বোঝায়? এই বনের যে শান্তময়তা, তারপর হচ্ছে শান্তি এবং সৌন্দর্য এবং একই সাথে রহস্য এবং এর গভীরতা নির্দেশ করে। এরপর হচ্ছে কোয়েশ্চেন নং 5, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাইন দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ? এই যে লাইনটা রয়েছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এই লাইনের তাৎপর্য কি সেটি জানতে চেয়েছে। দিস লাইন হাইলাইটস দ্য অ্যালিউর অফ দ্য উডস ফর দ্য স্পিকার। এই লাইন দ্বারা যেটি বোঝানো হয় সেটি হচ্ছে কি বনের প্রতি কবির যে একটি আকর্ষণ, বক্তার যে একটি আকর্ষণ সেটি। দ্য উডস রিপ্রেজেন্টস বিউটি, এইখানে বন তোমার সৌন্দর্যের প্রতীক বা সৌন্দর্যকে প্রদর্শন করে। পিস অ্যান্ড সেন্স অফ কাম, বাট দে are also symbolic of the unknown or perhaps the interpretation to escape from life's duty. এটি খুবই দর্শনমূলক কথা, একটু গভীর হয়ে গেছে তোমাদের জন্য। তো দেখো তারপরে যেহেতু তোমাদের এই বার্ষিক পরীক্ষায় কবিতা অ্যাড করা হয়েছে তাই একটু তো বুঝতেই হবে কষ্ট করে হলেও। তো এইখানে বলেছে দেখো দ্য উডস রিপ্রেজেন্টস বিউটি, পিস অ্যান্ড সেন্স অফ কাম। এখানে বন প্রদর্শন করে কি সৌন্দর্য, শান্তি এবং হচ্ছে কি শান্তময়তা অর্থাৎ শান্ত থাকা। বাট দে আর অলসো সিম্বলিক অফ দ্য আননোন, কিন্তু তারা হচ্ছে কি অজানার প্রতীক। অর্থাৎ বন সাধারণত বনের মধ্যে কি আছে আমরা কিন্তু সবসময় তো জানি না, কাজেই এটি হচ্ছে সিম্বলিক অফ দ্য আননোন অর পারহ্যাপস দ্য টেম্পটেশন টু এসকেপ ফ্রম লাইফস ডিউটি, এবং মাঝে মাঝে এটা জীবনের যে কর্মময় যে জীবন থাকে, জীবনের দায়িত্ব থাকে, সেই দায়িত্ববোধ থেকে অব্যাহতি নেওয়া বা পলায়ন করা, এটিও কিন্তু মাঝে মাঝে নির্দেশ করা হয়। ডেসপাইট দেয়ার আপিল, তাদের আবেদন থাকা সত্ত্বেও দ্য স্পিকার অ্যাকনলেজেস, এই বক্তা স্বীকার করেছেন দ্যাট যে হি ক্যানট স্টে, তিনি থাকতে পারবেন না, বিকজ হি হ্যাজ প্রমিসেস টু কিপ অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু ফুলফিল, কারণ কি তিনি প্রতিজ্ঞা করেছেন যে তার কিছু দায়িত্ব পালন করতে হবে তিনি মারা যাওয়ার পূর্বেই, অর্থাৎ ওই যে মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ ঘুমানোর পূর্বেই বা তার মৃত্যুর পূর্বেই কিন্তু তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। তো এই ছিল এখান থেকে প্রশ্নগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু যদি তোমাদের এখান থেকে বুঝতে অসুবিধা হয় তোমরা সেটি কমেন্টে জানাতে পারো। এরপরে দেখো এখান থেকে আমরা যে লিটারেরি ডিভাইসগুলো রয়েছে ফিগার অফ স্পিচ সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো দেখো অ্যানালাইজ অফ মেটাফোর, সিমিলি অ্যান্ড ইমেজারি। তো তোমাদেরকে আগেই বলে রাখি এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রকারের সিমিলি ছিল না, অর্থাৎ সিমিলি তোমরা এর পূর্বের ভিডিও যদি দেখে থাকো তাহলে সিমিলি কি সে সম্পর্কে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। সেটি হচ্ছে সিমিলি ইজ আ কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস ইউজিং দ্য ওয়ার্ডস সাস অ্যাজ লাইক, অর্থাৎ সাস অ্যাজ এবং লাইক এই শব্দগুলো ব্যবহার করে বৈসাদৃশ্যপূর্ণ দুটি জিনিসের মধ্যে যদি তুলনা বোঝায় তবে সেটি সিমিলি। তো এই কবিতায় কোনো সিমিলি নেই, আমরা এখান থেকে মেটাফোর এবং ইমেজারি পাবো। তো দেখো প্রথমেই আমি ইমেজারিটা দেখাবো। টু ওয়াচ দিস উডস ফিল আপ উইথ স্নো, এই লাইনটা কিন্তু হচ্ছে একটা ইমেজারি। তো ইমেজারি কি? ইমেজারি হচ্ছে এমন এক ধরনের বর্ণনামূলক ভাষা যেগুলো পড়ার মাধ্যমে পাঠকের মনে এক ধরনের চিত্রকল্পের সৃষ্টি হয়, সেটি হচ্ছে ইমেজারি। তো দেখো এই লাইনটা যখন আমরা পড়ি, টু ওয়াচ দিস উডস ফিল আপ উইথ স্নো, যে একটা বন তুষারে আবৃত হয়েছে, এই কথা বলার সাথে সাথে এই লাইনটা পড়ার সাথে সাথে আমাদের চোখের সামনে কিন্তু এরকম এক ধরনের তুষারাবৃত একটা বনের ছবি ভেসে ওঠে, এটাই হচ্ছে মূলত ইমেজারি। এরপরে যদি আমরা আরেকটু বিস্তারিত পড়ি, দেখো দিস লাইন্স ক্রিয়েটস আ ভিভিড মেন্টাল পিকচার অফ স্নো স্লোলি কভারিং দ্য উডস, এই লাইনটা আমাদের মনে উজ্জ্বল একটা ছবি তৈরি করে, সেটা হচ্ছে কি স্নো স্লোয়িং কভারিং দ্য উডস, যা ধীরে ধীরে
কোনো বনকে আবৃত করছে এমন এক ধরনের তুষারের ছবি কিন্তু আমাদের মনের মাঝে পরিষ্কারভাবে ভেসে ওঠে। অ্যালাউইং দ্য রিডার টু ভিজুয়ালাইজ দ্য সিন অ্যান্ড সাইলেন্ট স্নোফল। দ্য পারপাস, এর উদ্দেশ্য হচ্ছে ইজ টু ক্রিয়েট আ পিসফুল অ্যান্ড কোয়াইট উইন্টার সিন। এটা হচ্ছে এর পারপাস। এরপরে দেখো আরও একটা ইমেজারি এখানে রয়েছে, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এই লাইনটা পড়ার সাথে সাথেও কিন্তু আমাদের মস্তিষ্কে কিন্তু একটি বনের ছবি ভেসে ওঠে, যেটি অত্যন্ত সুন্দর এবং গভীর এবং অন্ধকারাচ্ছন্ন। তো দেখো এটি হচ্ছে মূলত ইমেজারি। This line engages the senses by describing the beauty and mystery of the woods. The purpose is to emphasize the allure of nature and the sense of calm and isolation it can evoke. তো এই দুইটা লাইনের মাঝে কিন্তু আমরা ইমেজারি খুঁজে পাই। তোমরা এটাকে ভালো করে একটু আয়ত্ত করার চেষ্টা করবে, কারণ কোথায় ইমেজারি আছে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। আরও একটা জিনিস তোমাদেরকে লিখতে হবে, সেটা হচ্ছে এর পারপাস। তো এটি মূলত তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এটি খুবই দরকার হবে। এরপরে দেখো মেটাফোর। মেটাফোর কোথায় আছে? অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই লাইনটার মধ্যেই কিন্তু মেটাফোর রয়েছে। তো মেটাফোর কি তোমাদেরকে ইতিপূর্বে একবার বলেছি। মেটাফোর হচ্ছে বৈসাদৃশ্য জিনিসের মধ্যে তুলনা, দুটি বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা, যেখানে সাস, অ্যাজ, লাইক এই শব্দগুলো থাকবে না। খেয়াল করো, দুটি বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা হবে যেখানে সিন্স, সাস, অ্যাজ, লাইক এই শব্দগুলো থাকবে না। তো দেখো এইখানে কিন্তু কোথায় মেটাফোর আছে? অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই যে স্লিপটাকে কিন্তু তুলনা করা হয়েছে মৃত্যুর সাথে। কাজী এই যে স্লিপ আর মৃত্যু দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিস, একটার সাথে কিন্তু আরেকটার মিল নেই, কিন্তু তারপরও তুলনা করা হয়েছে, এটি একটি মেটাফোর। এরপরে আরও একটি মেটাফোর হচ্ছে কোথায়? অ্যান্ড মাইলস টু গো, এই যে যেতে হবে, এই যে যাত্রাটা কিন্তু আমাদের জীবনের যাত্রা বুঝিয়েছে। কাজী এটি একটি মেটাফোর। দিস লাইন ইজ অফেন ইন্টারপ্রিটেড অ্যাজ আ মেটাফোর ফর লাইফস জার্নি। এটা একটা জীবনের যাত্রা, সেই হিসাবে তুলনা করলে এটি কিন্তু মেটাফোর হয়। হিয়ার স্লিপস কম্পেয়ার্স টু ডেথ। এখানে এই যে স্লিপ বা ঘুম, এই ঘুমকে কিন্তু মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। কাজে এটি একটি মেটাফোর হবে। দ্য পারপাস অফ দিস মেটাফোর ইজ টু কনভে দ্য স্পিকার্স অ্যাওয়ারনেস অফ হিজ অব্লিগেশনস অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ। এবং এই মেটাফোরের উদ্দেশ্য হচ্ছে কি, এইখানে আমাদের যে বক্তা রয়েছে এই কবিতার, সেই বক্তার সচেতনতাকে জাগ্রত করার জন্য। কি কারণে? কারণ মৃত্যুর পূর্বে কিন্তু তার অনেক দায়িত্ব পালন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ফিগার অফ স্পিচ বা লিটারারি ডিভাইস এই কবিতা থেকে। তো আরও একবার বলে রাখি, এই কবিতায় কিন্তু কোনো প্রকার সিমিলি নেই, শুধুমাত্র ইমেজারি এবং মেটাফোর রয়েছে। তো এরপরে আমরা এখানে যে মেইন আইডিয়া রয়েছে এই কবিতার, সেই মেইন আইডিয়াটি আমরা একটু দেখে নেব। এটা কিন্তু মেইন আইডিয়া বলতে কিন্তু মেইন থিমও বোঝায়, কিন্তু সামারি বোঝায় না, একটু খেয়াল রাখতে হবে। মেইন আইডিয়া বা মেইন থিম এক জিনিস, কিন্তু সামারি কিন্তু আলাদা জিনিস। তো আমরা একটু মেইন থিম বা মেইন আইডিয়াটা দেখে নিই। দ্য পোয়েম রিফ্লেক্ট অন দ্য টেনশন বিটুইন দ্য অ্যালিউর অফ নেচার্স বিউটি অ্যান্ড দ্য পুল অফ রেসপন্সিবিলিটিস ইন লাইফ। দ্য স্পিকার, টেম্পটেড বাই দ্য পিসফুল অ্যান্ড কোয়াইট উডস অন এ স্নোই ইভিনিং, is reminded of the obligations and promises he must fulfill before he can rest, symbolizing the journey of life and the inevitable approach of death. The woods represent both beauty and destruction, while the promises to keep symbolizes duty and the inescapable task of life. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার জন্য এটির বাংলাটি আমি নিচে সংযোজন করেছি। দেখো, এই কবিতাটি প্রকৃতির সৌন্দর্যের আকর্ষণ ও জীবনের দায়িত্বগুলোর মধ্যে থাকা টানাপোড়েনকে প্রতিফলিত করে। কবি শান্ত ও নিরিবিলি এক বরফ ঢাকা সন্ধ্যায় বনের দ্বারা প্রলুব্ধ হলেও তিনি তার বিশ্রামের আগে পূর্ণ করতে হবে এমন দায়িত্ব ও প্রতিশ্রুতির কথা স্মরণ করেন, যা জীবনের যাত্রা ও অবশ্যম্ভাবী মৃত্যুর আগমনকে প্রতিকায়িত করে।
বন সৌন্দর্য ও বিভ্রান্তির প্রতীক, আর পালন করার প্রতিশ্রুতির দায়িত্ব এবং জীবনের অপরিহার্য কাজগুলোর প্রতীক। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।